এটা একটু আমি ডিটেলে বলতে চাই। জি। ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রায় 133টা অধ্যাদেশ হয়েছিল। সেই 133টা অধ্যাদেশের মধ্যে বেশ কিছু পরবর্তী সংসদ যখন শুরু হয়েছে প্রথম অধিবেশনে নিয়ম অনুযায়ী এগুলো রেটিফাই করা হয়েছে, মানে তারা গ্রহণ করছে। আবার কয়েকটা গ্রহণ করে নাই। ঠিক আছে, আচ্ছা অধ্যাদেশের নিয়মটা কি? আমাদের এখানে একজন সংসদ সদস্য আছেন, উনি এটা আমার চেয়ে আরো ভালো বুঝবেন, আরো ভালো ডিটেইলে বুঝাইতে পারবেন। এখন অধ্যাদেশের কথাটা কি, যদি অধ্যাদেশ কোনো একটা রেটিফাই না হয় এটা আপনি হয়ে যাবে, তাহলে ওটার কোনো কার্যকারিতা থাকে না তো। যেমন ধরেন আপনার ওই বিচার বিভাগ সংক্রান্ত একটা অধ্যাদেশ ছিল, বিচার বিভাগীয় সচিবালয় করবে, স্বাধীন সচিবালয় দেখেছি, যে এটা এখানে আপনার সংসদে গৃহীত না হলো সঙ্গে সঙ্গে ওটা তো কাজ শুরু হয়ে গেছিল, কিন্তু ওটা কি এখন কাজ চলে না তো, ওটা কি বাদ হয়ে গেছে। যা যা কাজ হয়েছে ওইগুলোর উপর নির্ভর করে কিছু করা যাবে? কথাটা খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, কিন্তু করা যাবে না তো, যাবে না। আচ্ছা ফাইন, এখানে থামি, আবার একটু পিছনে যাই। আপনি এই যে গণভোটটা করছেন, এটা একটা অধ্যাদেশের মাধ্যমে করছেন। গণভোটের যে আইনটা করছেন, এটা গণভোট তো আমাদের এখানে ছিল না, সংবিধানে ছিল। আওয়ামী লীগ সরকার এসে সংবিধানের মাধ্যমে ওটা বাতিল করে দিচ্ছে, সংশোধনীতে বাতিল করে দিচ্ছে। আচ্ছা, তাহলে গণভোট আমাদের ছিল না, ওটা আগে ছিল সংবিধানের একটা পার্ট, বাতিল মানে তাহলে ওটা সাংবিধানিক কোনো ব্যাপার ছিল না। তো এখন ওইটাকে কি আপনি সাংবিধানিক একটা বিষয় কি অধ্যাদেশের মাধ্যমে কি আনা যায় না কেন সেটা আমি বলি। অধ্যাদেশের মাধ্যমে আপনি যা যা কায়েম করবেন, যা যা আইন করবেন, সেগুলো যেহেতু সংসদের সিম্পল মেজরিটি দিয়ে পাশ করাইতে হয়, সাধারণ আইন, সাধারণ মানে 151 জন দিয়ে পাশ করাইতে হয়, তাহলে সেখানে ওইগুলোই করা যাবে যেগুলো নাকি 151 পাশ করানো যায়। গণভোট তো 151 পাশ করানো যায় না। গণভোট সংবিধানে ঢুকাইতে হইলে 2/3 মেজরিটি লাগে। তাহলে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট যে জারি করা, এটাই তো বেআইনি কাজ। সেই বেআইনি আদেশের মাধ্যমে আপনি একটা গণভোট করছেন। গণভোটের প্রশ্ন কি ছিল, বিষয় কি না, এই আলোচনায় গেলে আরো লম্বা আলাপ, ওই আলোচনা যদি পরে সময় পাই পরে যাবো। আমি গেলে আইনগত বৈধতাটুকু বলতেছি। কাজেই তাহলে আপনার গণভোট ইটসেলফ অবৈধ, এবং যখন গণভোট হয় তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আমলে, তখনই আপনাদের এখানে বসে আমি বহুবার একাধিকবার বলছি এটা অবৈধ কাজ হইতেছে, এটা একটা আইনগতভাবে অবৈধ কাজ হচ্ছে। তারা গাইড জোরে করছে, করার পর ধরলাম ঠিক আছে, ধরলাম অবৈধ না, কিন্তু পরে যখন 1 মাসের মধ্যে ধরুন পরবর্তী সংসদে আইন হলো না, তখন এটা বাদ হইয়া জিনিসের মাধ্যমে যেটা আসছে সেটা কায়েম করার জন্য মাথা খারাপ হয়ে গেছে কেন আপনার? এর কারণটা কি? এটা তো আমি বুঝি না, আমি বুঝি না ভাই, আমি মূর্খ মানুষ। বলা হচ্ছে যে জনগণ যে রায় দিল, সেই গণ রায়ের কি হবে? জনগণ কি রায় দিছে এটা আবার আমি বলি, এই রায় তো ভাই ফালতু রায় মানে কি বলি আপনাকে, জনগণ না বুঝে দিচ্ছে, জনগণের কাছে গাইড জুড়ে নেওয়া হয়েছে, জনগণের কাছে গাইড অনেকটা, আমি মনে করি জনগণকে ব্ল্যাকমেল করে এই রায় নেওয়া হয়েছে। বিএনপি যেটি বলেছেন যে প্রতারণার মাধ্যমে ব্ল্যাকমেল করে দিচ্ছে। তো এটা হয় না কি রে ভাই? 4টা প্রশ্ন আপনাকে হ্যাঁ অথবা নাতে বলতে হবে, 4টা প্রশ্ন, কেমনি কেউ সম্ভব 4 প্রশ্নের 1 উত্তর হয়? আমি আবার সেই এক্সাম্পলটা দিই আপনাকে। এই এক্সাম্পলটা আপনাদের এখানে মনে হয় দিচ্ছিলাম কিনা একবার। ধরেন আমি খুব ক্ষুধার্ত, আমি আপনাকে বললাম ভাই আমার একটু খাবার দেন, অথবা এক জায়গায় যাই একটা রেস্টুরেন্টে গেলাম, যে বললাম আমার একটু খাবার দেন, আমি খুব ক্ষুধার্ত। তারা আমাকে এটা দিল কি ভাই একটা প্যাকেজ আছে আমাদের, প্যাকেজটার মধ্যে কি আছে? ব্রেড আছে, বাটার আছে, এগ আছে, জুস আছে, তার সঙ্গে এরকম 1 পেগ হুইস্কিও আছে, দিয়া বলতেছেন এইটা হলো প্যাকেজ। খাইলে আপনাকে সবগুলি খাইতে হবে, না খাইলে আপনি একটাও খাইতে পারবেন না। ভাই আমি কি করব বুঝান তো আপনি আমারে? আমার পেটে কিন্তু ক্ষুধা, আবার মাথায় হলো ইসলাম, আমি করবোটা কি? আমি যদি সবগুলি খাই তাহলে আমার ধর্ম যাবে, আর যদি একটাও না খাই আমি ক্ষুধায় থাকবো। এখন আপনি আমার ক্ষুধাটাকে ব্ল্যাকমেল করে আপনি বলছেন তুমি, আমি আপনাকে বলছিলাম কিনা যাই না, আমি কিন্তু গণভোটে ভোট দিছি, ওখানে অনেকগুলি বিষয় আছে যেটা আমার পছন্দ,
যেমন ধরেন একটা বিষয় আমি বলি, এটা আবার বিএনপি চায় না, কিন্তু বিএনপির এমপি আছে তার সামনে বলি, বিএনপি চায় না কিন্তু আমি চাই। ওইটা কি জানেন, ওই যে উচ্চকক্ষ এবং আনুপাতিক হারে উচ্চকক্ষ, এটা আমি চাই, আমার এটা পছন্দ হয়েছে। হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের এটা মধ্যে এটা মারছি। মারার পর দেখি আরও যেগুলি আছে, যেমন ধরেন আপনার সাংবিধানিক এইগুলি মানে গঠন করা, পিএসসি গঠন, অমুক গঠন, তমুক গঠন, এগুলির ব্যাপারে যে বিএনপি প্রত্যেকটাতে বিএনপি দিছে, তো ওটা তো আমি চাই না। সরকার গঠন করবে বিএনপি, আর আপনার দুদক হবে মানে বিরোধী দলের ইচ্ছা মতো, এটা তো আমি চাই না। তো আমি না মানবো, এখন তো কি করবো, আমি না তো একটা সিল দিছি, তো একটার জন্য হাতে দিছি, একটা জন্য নাতে দিছি, আরো দুইটা আমি পড়ি নাই, কোনো দেওয়ার তো জায়গা নাই সিল। তাহলে আমার ভোটটা কি হয়েছে, বাতিল হয়েছে। যে বুঝবে সেই 4 প্রশ্ন পড়ে ভোটটাকে বাতিল করে দিয়ে আসবে, তো সিরা ফেলা দিয়ে আসবে। এটার মধ্যে একসঙ্গে 4 প্রশ্নের প্যাকেজ হয় না রে ভাই, হয় না। 2 প্রশ্নেরই হয় না, 2 প্রশ্নেরই হয় না। তো কিন্তু এই যে অভ্যুত্থানের এটা পক্ষে পুরাটাই জনগণকে বাধ্য করা হয়েছে। এখন আমার একটা জায়গায় আপত্তি আছে, বিএনপির উপর একটা জায়গায় রাগও আছে। কেন বিএনপি তখন দৃঢ় অবস্থান হ্যাঁ, নিল? আমার রাগটা কোথায় বলি, যে বিএনপি তো এরা তো ভোট দিতে বলছে, তারেক রহমান সাহেব কিন্তু অনেকবার বলে নাই, কিছু চুপচাপ ছিল। শেষ দিকে গিয়ে রংপুরে জনসভা, ওনাকে দিয়ে বিএনপি বলাইছে, বিএনপি ওনাকে দিয়ে বলাইছে, আপনি বলেন। সে একবার বলছে, আমার কথা হলো ভাই, আপনারা মানে ভাই চাপের মুখে স্বীকার করছেন, আপনি এই ভদ্রলোককে যে কথাগুলি বলেলেন কেন? এবং খালেদা আপনার তারেক রহমান কিন্তু আর একবারও বলে নাই, কিন্তু ওনাকে দিয়ে একবার আপনার বলালেন কেন? এবং আমি শিওর উনি এই সমস্ত সিনিয়র লিডারদের চাপে বেড়ে পড়ছে। উনি এটা মনের থেকে বলে নাই, বলতে পারে না। বিএনপি কিভাবে বলবে? বিএনপির 31 দফা আছে না, বিএনপি একদিকে 31 দফা নিয়ে একদম গ্রামে গঞ্জে যাচ্ছে, গ্রামে গঞ্জে মানুষকে বোঝাচ্ছে, ওয়ার্কশপ করতেছে। সেই ওয়ার্কশপে লন্ডন থেকে তারেক রহমান সাহেব যুক্ত হচ্ছে। যে 31 দফারে যারা সারা দেশে ঘুরতেছে, তার বিপরীতে তারা এটা নিয়ে কেমনে করে বলে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটি বিএনপি যেটি বলছে যে তারা যেটা স্বাক্ষর করেছেন সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান। মানে হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায় যেটি স্বাক্ষর করেছেন, আপনার মনে আছে যে তো একদম ছাতা মাথায় দিয়ে সব দলের নেতারা যেটা করলেন, সেটিকে তারা মানেন। কিন্তু যেটি জুলাই আদেশ বাস্তবায়ন আদেশ যেটি দিলেন রাষ্ট্রপতি, যেটার উপরে যার ভিত্তিতে গণভোটের আয়োজন করা হলো, এই জায়গায় তারা তাদের দ্বিমত আছে আদেশের ক্ষেত্রে। এই আদেশ এবং সনদ দুটি আসলে ভিন্ন পন্থা কিনা, ভিন্ন বিষয় কেনা। গণভোটটাই ঠিক হয় নাই। ওই যে সিগনেচার করছে যেটা, ওটার মধ্যে ওটা তো আগেই বলছে, আগেই তো ইউনূস সাহেব বলছে যে বিভিন্ন দলের কাছে দিব আমরা, যেগুলো হুবহু মিলা যাবে সেগুলো বাস্তবায়ন করে, যেগুলো সবাই একমত হবে সেগুলো বাস্তবায়ন হবে, আর যেগুলো সবাই একমত না হবে সেগুলো যার যার মতো থাকবে। তাই যদি থাকে তাহলে সে একসঙ্গে দুটো দিল কেমন করে? আপনি আমার বুঝান যে 300 আপনার যে উচ্চ কক্ষ, তারপরে সাংবিধানিক এগুলো, এটা কেমন করে দেয়? সে এটা তো মিলে না রে ভাই। ওটা তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, যেটার মধ্যে তারা নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সেই ব্যাপারে আপনি জনগণের মতামত নেন কিভাবে? আপনি তো জনগণকে বিএনপির সামনে মুখোমুখি দাঁড় করে দিলেন। উচিত ছিল কি, যেগুলির ব্যাপারে একমত হয়েছে সেগুলোর উপর ভোট নেওয়া, সেগুলোর উপর আপনি দিতে পারেন। আপনার প্রশ্নটা এরকম হতে পারতো যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সমস্ত রাজনৈতিক দল মিলে যে 48টা বিষয়ে একমত হয়েছে, সেগুলোর ব্যাপারে আপনাদেরকে হা বলবেন না বলবেন, এটা হলো ঠিক আছে। অথবা তোমাদের সংসদে নির্বাচিত সংসদকে এই ক্ষমতা দেওয়া হোক, এরকম। এখন যেটা হচ্ছে এটা ভাই ইউনূস সাহেব হয়েছে কি, যে আমি তো চলে যাবো, যাওয়ার সময় এমন এক আওলা বাজায় দিয়ে যাবো, এই পেজগি খুলতে খুলতে হাতে যাবো 5 বছর, নিজেরা মারামারি করবো, আর লোকে বলবো যে হারে এরা মারামারি করতেছে, তাহলে তো ইউনূসই ভালো আসলো। জুলাই আদেশ বাস্তবায়ন যেটি, তারও তো 180 দিনের একটা সময়সীমা আছে, আপনি জানেন যে ওই সময়সীমা কে নির্ধারণ করেছে? কেউ মানছে? ওই সময়সীমা কি বিএনপি মানছে? অটো পাস থেকে হয়ে যাবো। আরে কোথাকার কোন আলী রিয়াজ আসে বিদেশ থেকে আসা করে যে এটা মানতে হবে, নাহলে অটো। আলী রিয়াজ কই ভাই? আলী রিয়াজ কই? আনেন না তারা, কই সে? আমাদের জ্ঞান দিতে আসছে। আমাদের দেশের লোকসভাগুলি খড় খায়, বিচালি খায় না, ঘাস খায়। সে জ্ঞানী, মহাজ্ঞানী, ফালতু লোকের করতে নিয়েছে। আমি আপনার কাছে আবার আসবো। সাদা হোসেন সেলিম, আপনি শুনছিলেন বলছিলেন যে গণভোটটা নিয়েই এক ধরনের
বিতর্ক যেমন তৈরি হয়েছে, আইনি বিতর্ক আছে, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের একদম কঠোর অবস্থান আছে, আপনাদের একটি অবস্থান আছে যেটি স্বয়ংক্রিয়ভাবে যেটি বাস্তবায়ন হওয়ার কথা 180 দিনে, সে ধরনের একটি আদেশ রয়েছে। আসলে কি হবে? গণভোটের রায়ের ভবিষ্যৎ কি একদমই অন্ধকার? দেখুন, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক, আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত শ্রদ্ধেয় মাসুদ কামাল ভাইকে ধন্যবাদ। এই জুলাই সনদটাই হলো যে জাতির সাথে একটা অন্তহীন প্রতারণা, ডক্টর ইউনূসের একটা অন্তহীন প্রতারণা হলো যে জুলাই সনদটা। আপনার মনে আছে 5 তারিখের এই সরকার পতনের পরে তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিয়েছেন যে যারা পরাজিত হয়েছেন তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা 5 তারিখ 6 তারিখ থেকে তাদেরকে রক্ষা করার মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। আমরা কোনো আওয়ামী লীগকে খুঁজে আঘাত করি নাই, আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ, আমরা কোনো রাজনীতি করি নাই সেই সময়ে। 5 তারিখের জায়গায় 6 তারিখে আমরা একটা সভা করেছি, সভা করে আমরা বলেছি যে আমরা দ্রুত নির্বাচন চাই, জাতির স্বার্থে দ্রুত নির্বাচন। তখন চারিদিকে গেল রব উঠল। তারপর 8 তারিখে এসে ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। আমি মনে করি এটা ইতিহাস একসময় সাক্ষ্য দিবে যে আমরা বাংলাদেশের সবচেয়ে ভণ্ড, সবচেয়ে প্রতারক, আপনার সবচেয়ে সুদখোর, সবচাইতে আপনার নিজের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে অত্যন্ত সচেতন, মানে জাতির প্রতি লেস কমিটেড একটা লোককে আমরা সেদিন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছি। তার প্রথমে উচিত ছিল যে একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। এইগুলো তার কাজ না। জুলাই সনদ, তারপরে আপনার অঙ্গীকার, গণভোট, এগুলো তার কাজ না। তার কাজ ছিল যে একটা ছোট্ট এবং একটা কার্যকর একটা উপদেষ্টা মণ্ডলী নিয়োগ করে আপনার সে প্রতারণা করেছে জাতির সাথে, সে স্বজনপ্রীতি করেছে। আপনার স্কলের নাম দেখলাম, একজন উপদেষ্টার নাম, আমি চিন্তা করলাম যে মরে আছে না বেঁচে আছে। পরে দেখলাম যে সে বেঁচে আছে এবং সে আমেরিকাতে গত 4 বছর যাবৎ আপনার নাতিপুতির সাথে সে সময় কাটাচ্ছে। এই লোকের অবদান কি জাতির কাছে? ডক্টর ইউনূস যখন নোবেল প্রাইজ পাইছে, চিটংয়ে সে একটা সম্বর্ধনা করছে, জানা ফারুকি আজম। তাহলে ডক্টর ইউনূস জাতির সাথে একটা প্রতারণা করেছে। তারপরে আপনার তার এনজিওর লোকজনদেরকে উপদেষ্টা করছে। আমরা শুধু তার মানে পায়ে ধরতে বাকি রাখছি যে বারবার আপনি তার উপদেষ্টা পরিবর্তন করেন, উপদেষ্টা পরিবর্তন করে নাই। এখন যে উপদেষ্টারা আসছে ওদের মধ্যে তো একটা খাইশ জাগছে একটু ক্ষমতা প্রলম্বিত করার জন্য। ওই খাইশকে কীভাবে বাস্তবায়ন করবে, ওইটার জন্য ইউনূস বলল যে আপনার একটা সংস্কার দরকার। আর আমরা তো 31 দফার একটা সংস্কার নিয়ে আমরা তো জাতির সামনে 2 বছর ধরে আমরা আন্দোলন করছি, জনমত গড়ে তুলছি। এই সংস্কার দরকার কি? ইউনূসের সংস্কার কী ছিল? প্রথমে আমাদের সাথে বৈঠক করলো যে ছাত্রদের আপনার ভোটারদের বয়স 17 বছর করতে হবে, প্রার্থীদের বয়স 23 বছর করতে হবে। তখন আমরা বুঝছি ডালমেগুজ কালা হয়। তারপরে যখন জুন মাসের 2 তারিখে ডক্টর ইউনূস সাহেব 33টা রাজনৈতিক দলের সাথে বসলো, তখন আমি আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞাসা করলাম যে 33টা রাজনৈতিক দল আপনি কোন ক্রাইটেরিয়াতে নির্বাচন করলেন? বলো যে এটা আমাদের সিরাজুল আলম খান জানে। আমি বললাম যে আপনাদের সিরাজুল আলম খান কে? তখন তিনি বুঝিয়ে দিল যে এটা আদিল রহমান শুভ্র। অনেকগুলো অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস করছে, যে রাজনৈতিক দলগুলো 24 নির্বাচনে অংশগ্রহণ করছে, যে রাজনৈতিক দলগুলো আপনার স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না, তাদেরকে ডেকে এক ধরনের একটা নাটক শুরু করলো, দিনের পর দিন নাটক। আজকে একটা প্রশ্ন, এটা কোনো সমাধান হচ্ছে না, এটা স্টপ, কালকে আরেকটা প্রশ্ন, পরশু আরেকটা প্রশ্ন। এদিকে কী হচ্ছে? একদিকে বলতেছে যে আমরা 5 স্টার হোটেল থেকে খাওয়া দাওয়া করতেছি, আরেকদিকে মাঠের মধ্যে আমাদেরকে ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে আবদ্ধ রেখে ইউনূসকে 5 বছরের জন্য দেখতে চাই। তারপরে আপনার ওই আপনার গণভোট চাই, তারপর আপনার পিআর চাই, না পিআর চাই, স্থানীয় সরকার নির্বাচন চাই, এই চাই শুরু করছে। আর ইতিমধ্যে এগুলো নিয়ে ধানাই বানাই করতেছে। একদিন হঠাৎ করে আমরা লাঞ্চের সময় দেখলাম যে 4-6 সেই কর্মকর্তা গায়েব, ডক্টর আলী রিয়াজ সহ। তারপর 2-2.5 ঘন্টা পরে তারা আসার পরে তারা আমাদেরকে 12টা দাবি দিল যে এই রাষ্ট্রপতিকে 12টা ক্ষমতা দিতে হবে। সেখানে দেখেন সেনাবাহিনীর প্রধান নিয়োগ, জাতীয় নিরাপত্তা প্রধান নিয়োগ, এনএসআই ডিজিএফআই প্রধান নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, এটা ফ্রাঙ্কেস্টাইন তৈরি করার দাবি করলো। আপনি সেই সময় কেউ কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আমি আপনাকে একদম ভিতরের কথা বলতেছি, আমরা আলোচনা করতেছি। একে তো এটা কোনো আইনি ভিত্তি নেই, বিদেশি লোক কতগুলোকে আইনে, আবার একদম বয়সের ভারে নিমজ্জিত লোক কিছু একজনকে আইনে ঐক্যমত্য কমিশনটা করলো। আমরা আলোচনা করতেছি, বক্তৃতা করতেছি, একটা আলোচনা শেষ না হওয়ার পর আরেকটা আলোচনা, দিনের পর দিন।
অত্যন্ত বিরক্ত হচ্ছি। পরবর্তীকালে কী করলো, যে একটা গিলোটিন পদ্ধতিতে ওনারা হা না ভোটে গেল, মোট 84টা প্রশ্ন, তার মধ্যে দিয়ে যে এটা বাস্তবায়নের উপায় কি, এই দেখেন বাস্তবায়নের উপায়ের মধ্যে 33টা রাজনৈতিক দল বলছে, এই 33টা রাজনৈতিক দলের মধ্যে জামাতে ইসলাম বলে নাই গণভোটের কথা, এনসিপি বলে নাই গণভোটের কথা, বিএনপি বলে নাই। তখন আমরা তো এখানে বুঝতে পারতেছি যে এটাকে নির্বাচনে প্রলম্বিত করতে হবে, ওই রেজওয়ানাকে আরও কিছুদিন ক্ষমতা থাকতে হবে, ওই শুভ্রকে আরও কিছুদিন ক্ষমতা থাকতে হবে, ওই আপনার ফারুকিকে কিছুদিন ক্ষমতা থাকতে হবে, আসিফ নজরুলকে ক্ষমতা থাকতে হবে, তাইলে এটাকে যত প্রলম্বিত করা যায়। শেষ পর্যন্ত আমরা মারমুখী ভূমিকা পালন করছি, যেটাকে স্টপ, এখানে শেষ করেন। তারপরে সেখানে হানা ভোট করলো। এখন হানা ভোট কি, যে দলের এক নেতা সে তারও এক ভোট, আবার বিএনপি যে দলটা সবচেয়ে বড় দল তারও এক ভোট। এইভাবে একবার সন্ধ্যার সময় হানা করতে করতে আমি আপনাকে বলি, মোট 84টার মধ্যে 68টার প্রশ্নে সব দল একমত হয়েছে। 16টা প্রশ্নের মধ্যে 10-12টাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে। তাইলে আপনি এখানে কথা ছিল কি, কথা হলো যে গণভোট সংবিধানে নাই। তাইলে সংবিধান নাই, তখন আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী বুঝতে পারছে যে এটা আমরা একটা প্রতারণার ফাঁদে পা দিতে যাচ্ছি। তিনি তখন তার বুদ্ধিমত্তা, তিনি তার যথেষ্ট মেধা এগুলো ব্যয় করে তিনি আপনার একটা বললো যে ঠিক আছে গণভোট সংবিধানে নাই, কিন্তু জনআকাঙ্ক্ষা একটা গণভোট হইতে পারে। তবে গণভোট হবে যে আমরা যেটা অঙ্গীকার করব সেই অঙ্গীকারের পক্ষে জনগণ আছে কিনা। আমরা এই 7টা অঙ্গীকার করছি, 7টাই অঙ্গীকারের মধ্যে গণভোটটা নাই, গণভোটের কথাটা নাই। আমরা যে জাতির সামনে যে 7টা অঙ্গীকার করছি, এই 7টা অঙ্গীকারে জনগণ এটার পক্ষে রায় দেবে কিনা। সেখানে কিন্তু 4টা প্রশ্ন, আপনি নিশ্চয় ভোট দিয়েছেন। 4টা প্রশ্নের মধ্যে আবার দেখেন আপনার হার মধ্যে কিন্তু আমি আমার কথা শেষ করতে দেন, হার মধ্যে নীলকালি দিয়ে টিক চিহ্ন, নার মধ্যে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন। একটা সাধারণ ভোটার তো ভোট দিতে গেলেই তো আপনার বিভ্রাটে পড়বে। কথা ছিল একটা প্রশ্নে গণভোট হবে, সে একটা প্রশ্নে গণভোট হয় নাই, এখন এই গণভোট জুলাই সনদ, বিরোধী দল তো রাজনীতি করার কোনো ইয়ে নাই, আর কোনো আপনার উপাদান নাই। উপাদান না থেকে তারা জুলাই সনদের কোন অংশটা বাস্তবায়নের বাকি আছে আর কোন অংশটা বাস্তবায়ন করবে না বলছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যে 12টা ব্যাপারে বিএনপি দ্বিমত পোষণ করছে, তার মধ্যে একটা হলো যে কি, সরকার প্রধান এবং দলীয় প্রধান এক হতে পারবে না। সারা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হইতে পারবে না, সারা পৃথিবীতে কোথাও নাই। আমেরিকাতে একটা ব্যাপার আছে, কিন্তু সারা পৃথিবীতে নাই। এখন সরকার প্রধান এবং দলীয় প্রধান হবে কিনা সেটা তো ওই ব্যক্তির সাংবিধানিক অধিকার আর দলের নেতাদের অধিকার। এখন আমরা যদি পাশাপাশি বলি যে জামাত ইসলামের আমির আর বিরোধী দলের নেতা একজন হইতে পারবে না, আবার এনসিপির প্রধান আর হুইপ একজন হইতে পারবে না, সে প্রতিমন্ত্রী হবে, আবার দলের প্রধান হইতে হবে, এটা তার রাইট। এখানে আমরা দ্বিমত পোষণ করছি, আমরা কয়েকটা রাজনৈতিক দল। আচ্ছা, প্রধান বিচারপতি চাইলে একজন সবচেয়ে একদম মানে যিনি সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতিকে প্রধান বিচারপতি করতে পারবে। তখন আমরা সবাই মিলে বলছি যে সিনিয়র মোস্ট বিচারপতিকে বিচারপতি নিয়োগ করতে পারবেন। সেই ক্ষেত্রে সিনিয়র মোস্ট বিচারপতির বিরুদ্ধে যদি পদস্খলনের কোনো অভিযোগ থেকে থাকে, তদানুযায়ী থাকে তাহলে সেকেন্ড অপশনটা নিতে পারবে। এইভাবে সিলি কয়েকটা ব্যাপারে আমরা ইয়ে দিছি। আর সবচেয়ে বড় সংস্কার হচ্ছে 70 অনুচ্ছেদ। ইচ্ছা করলে সংসদে 2টা বা 3টা ব্যাপার নিয়ে 2টা ব্যাপার বলছে, আর বিএনপি বলছে 4টা ব্যাপার। এটা ছাড়া বিরোধী দলের বা সরকারি দলের নেতারা তার দলের বিরুদ্ধে আনিত ভোট দিতে পারবে। এটাই সবচেয়ে বড় সংস্কার হয়ে গেছে। এখন এই গণভোটের কথা বলে, তারপর আপনার ওই যে সংবিধান সংস্কার পরিষদ করার কথা বলে, এগুলো ঘোলা পানিতে মাসিয়ার করতেছে। আমরা বলছি যে আলাপ আলোচনা, যেমন ডক্টর ইউনূস সাহেব উনি একটা নির্বাচন দিয়ে সরে যাওয়ার দরকার ছিল, উনি কি চিটাগং বন্ধ তুলে দেবেন, এবং ওনার বক্তব্য কি, উনি তো অলরেডি একটা সুভাষিনী গতিতে একটা চিটাগং পোর্টের মোহনা 11 দিনের মাথায় যেটাকে দিয়ে ফেলেছে উনি। এরপরে আবার উনি বলছে যে আমি ডিবি ওয়ার্ল্ড হলো পৃথিবীর নাম্বার 1, এটাকে আমি দেব, যে এর বিপক্ষে যে আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। তাহলে দিব বলা অর্থ হলো যে এটা হলো যে উনি শপথ গ্রহণ করছেন, এটা হলো তার অনুরাগ, আর যে এটার বিপক্ষে দাঁড়াবে এটা হলো বিরাগ। এখন ওই যে একজন ওই আপনার খুব আপনার দুষ্ট এক প্রকৃতির এক লোক মারা যাওয়ার আগে দিয়ে বলছে যে আমার শেষ ইচ্ছাটা পূরণ করো, আমি মারা গেলে আমার পশ্চাৎ দেশে একটা বাঁশ লটকাই দিয়ে 3 মাসের 3 রাস্তার মাথার মধ্যে দাঁড়াইও। ওই সবাই বলছে তার শেষ ইচ্ছাটা রক্ষা করুক, আর শেষ ইচ্ছাটা রক্ষা করার জন্য এই কাজটা করার পর সবাই বাঁধা নিয়ে গেছে। এখন উনি
গিয়েও আমাদের একটা জ্বালাতনের মধ্যে ফেলছে। ইতিমধ্যে উন্নয়ন সব কাজ করে ফেলছে, সুদ মুকুব করে ফেলছে, গ্রামীণ ব্যাংকের আপনার ওই মালিকানা বাড়িয়ে নিয়ে ফেলছে। তারপর ইতিমধ্যে আপনার সবচাইতে এবং বিএনপি তো সংসদে দাঁড়িয়ে বলেছে যে উপদেষ্টাদের দুর্নীতিরও বিচার হবে। এখন এই গণভোট, জুলাই সনদ, যেটা আমরা বলছি এটা অন্তহীন প্রতারণা, এইটা নিয়ে খামাখা রাজনীতি করে লাভ নাই। বিএনপি যে কমিটি গঠন করছে সংবিধান সংশোধনের, সেই সংবিধান সংশোধন কমিটির মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে, অধিকতর আরও গণতান্ত্রিক করা হবে, ফ্যাসিবাদকে চিরতরে কবর দেওয়া হবে। মাসুদ কামাল ভাই, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্রশ্ন হচ্ছে এখন কি হবে? বিএনপি যেভাবে চাইবে সেভাবেই সংবিধান সংশোধন হবে? আর সংশোধন কমিটিতে যদি বিরোধী দল না যায় তাহলে সেটি কি একতরফা হবে কিনা, গ্রহণযোগ্যতা কতটা থাকবে? বিএনপি যেভাবে চাইবে সেভাবে সংবিধান সংশোধন হবে না। জাতীয় সংসদের 2/3 সদস্য যেভাবে চাইবে সেভাবে সংবিধান সংশোধন হবে। ইয়েস, আপনি হিসাবটা এভাবে করেন। এটা কি বিএনপি তার বসে পল্টন অফিসে বসে সিদ্ধান্ত নেবে নাকি? ওই সংসদে বসে সিদ্ধান্ত নেবে। সদস্য তো তাদেরই। হ্যাঁ, এখন ওইখানে তারা একটা কমিটি করছে। এই কমিটি করা কিন্তু ম্যান্ডেটরি না। এই কমিটিতে বিরোধী দলকে তারা 5 জনকে ডাকছে, ওটাও কিন্তু ম্যান্ডেটরি না। তারা ডাকছে না তাদের সদিচ্ছা। যে সংশোধনটা হবে, এই সংশোধনটা যদি জনগণের পছন্দ না হয়, জনগণের তো পদ্ধতি আছেই, 5 বছর পরে বিএনপিকে আসতে দেবো না ক্ষমতায়। বিএনপি যদি আমার স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করে, বিএনপিকে আমরা ছেড়ে দেবো নাকি? 5 বছর পরে আসতে দেবো না। হিসাব তো সিম্পল ভাই। এখন সংখ্যাগরিষ্ঠতা পাইছে বিএনপি, সংবিধান সংশোধনের উপর জামাতের হিসাব অনুযায়ী এটা হলো, ভাই হলো না। সিস্টেমটা বোঝার চেষ্টা করেন। আপনার তো সিস্টেমে আসবেন নাকি? আপনি কেমন করে আসবেন? আপনি যদি মনে করেন যে সংবিধানটা সংবিধানের ক্ষেত্রে তো একটা ঐক্যমত্য হওয়া উচিত। ঐক্যমত্য হতেই হবে, এটা ম্যান্ডেটরি না। 2/3 ঐক্যমত্য হইলেই হবে। তারপরেও ওনাদের তো ডাকছে, ওনারা যায় না কেন ওখানে? তারা তো সংস্কার ওনারা বলতে এটা আমরা মানিই না, সংস্কার পরিষদ ছাড়া মানেন না। সংস্কার পরিষদ তো কোথায় করবে? কিসের ধরেন আমি একটা কথা বলি আপনাকে, আজকে দেখেন এই দিনটাই কিন্তু শেষ দিন না, এটা মাথায় রাখেন কিন্তু ভাই। আওয়ামী লীগ কিন্তু অনেক কিছু বলছিল, আওয়ামী লীগ যেগুলো বলছিল ওইগুলো টিকতেছে। আওয়ামী লীগ কি ভাবছিল টিকবে না? এই মাত্র 1 বছর পরে 2 বছর পরে আওয়ামী লীগ ভাবছিল? ভাবে নাই তো, টিকে না তো এখন। তো এইটার দিনও এরকম শেষ হয়ে যাবে একসময়, নতুন দিন আসবে। নতুন দিনে প্রশ্ন হবে না যে তুমি যে সংবিধান সংস্কার পরিষদটা করলা, এটা কই পেলা? বলবো যে আমি এটা গণভোটের মাধ্যমে পাইছি। তো গণভোটে কি ছিল যে আমি সংবিধান সংস্কার পরিষদ করব? ছিল না তো। তুমি কই পেলা? আলিরিয়ার সাহেব দিয়ে গেছে, আদেশে পেয়েছি। আলিরিয়ার সাহেব কোন আদেশের মাধ্যমে পাইছো তুমি? ওই আদেশটা কোথেকে আসছে? রাষ্ট্রপতিকে এই ধরনের আদেশ জারি, রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে পড়ে? রাষ্ট্রপতির ক্ষমতা আছে যেন আদেশ দেওয়ার নাই। তাহলে তুমি তো পাইলেটা কই? যখন প্রশ্ন করবে কেউ, যদি এটা নিয়ে কেউ সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞাসা, সুপ্রিম কোর্ট কিন্তু আপনাকে চিনে না, সে কাগজ চিনে। ভাই কাগজ দেখান, নথিপত্র দেখান, আইন দেখান, সংবিধান দেখান, আপনি পাইলেট কই? এবং বিএনপি যে হিসেবে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেব না, আমি তো এখনো মনে করি এটা একটা অতীব বুদ্ধিমত্তা সম্পন্ন সিদ্ধান্ত। হুজুগে করলে তো হবে না। কতগুলি নাবালক আর কতগুলি অথর্ব লোকের সিদ্ধান্ত হয়ে গেল। এত সোজা না রে ভাই এই জিনিসটা। কামাল ভাই, সংকটের কি সমাধান হচ্ছে কিনা এটা একটি বিষয়। এই যে রাজনৈতিক জায়গাগুলোকে আমি বিএনপিকে না, আমি জামাত ইসলাম এভাবে আসলে কতদিন চলবে? আমি জামাত ইসলামকে অনুরোধ করব, এটাই আমি এই বিষয়ে শেষ কথা বলে রাখি। আমি জামাত ইসলামকে অনুরোধ করব যে এমন কাজ করেন না, এমন হাউকাউ করেন না, এমন বিশৃঙ্খলা উশৃঙ্খলতা করেন না, যেটা করলে পরে যাদেরকে এত কষ্ট করে তারাইছি তারা আবার এসে পড়ে। এটা একটু মাথায় রাখতে বলবো আমি জামাতকে। তারা আসলে কিন্তু বিএনপি বেশি কিছু হবে না, যা হবার তাড়াতাড়ি হবে। বিএনপি তো ভাই 213টা পায়, নাহলে 20টা কম পাবো। কিন্তু আপনি তো ভাই ওই 77 তো ধলমপুরাটাই আপনাদের, কারণ উইলিয়াম সিপি তো আপনারই সিট। ওই 77 থেকে 7-এ নামতে পারে যদি তারা এসে পড়ে। এটা মাথায় রেখেন ভাই। এটা জামাতের প্রতি আমার একটা পরামর্শ যে এমন হাউকা হুদাই করেন না, যেটা করলে পরে তারা এসে পড়ে। তাহলে জামাতের যে অবস্থান, দৃঢ়তা আমরা যেটা দেখতে পাই, সেটা আসলে কি
পুরোটাই কি রাজনৈতিক এইগুলো নাকি বা আপনার artificial। চার্জে রাষ্ট্রে? এগুলো আর্টিফিশিয়াল। জামাতের লক্ষ্য এখন একটাই, সিম্পলি একটা লক্ষ্য জামাতের, সেটা হলো অন্তত পক্ষে আগামী 2031 সালের নির্বাচন যেটা হবে তো একটা নির্বাচন 5 বছর পরে, সেই নির্বাচনে যেন আওয়ামী লীগ না আসে। তাদের এই একটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য, বাদ বাকি লক্ষ্য যেগুলো আছে এগুলি এমনি এমনি। তাতে তাদের লাভ কি আপনার? লাভটা বলি আপনাকে, বাংলাদেশে একটা সিস্টেম আছে, ওরা যেটা বিশ্বাস করে যেভাবে, এটা সাধারণ একটা ধারণা, যিনি ক্ষমতায় যে থাকেন সাধারণত ক্ষমতা যারা থাকে তারা জনপ্রিয়তা হারায়, যারা বিরোধী দলে থাকে তারা পরে বা ইলেকশন যদি ফেয়ার হয় তাহলে তারা ইলেক্টেড হয়। এই যে সিস্টেমটা, এই যে একটা ধারণা, এই যে একটা প্রচলিত ধারা, এই ধারাকে জামাতও বিশ্বাস করে। জামাত মনে করে যে যদি 2031 পর্যন্ত থাকতে পারি আমরা, এবং যদি ওই ইলেকশনে আওয়ামী লীগ না আসে তাহলে আমরা বোধ হয় নির্বাচিত হইতেও পারি। তারা এইবারই বিশ্বাস করছিল, এবারই চলে যাবে, হ্যাঁ। আরেকটা বিশ্বাস তাদের থাকতে পারে, হয়তো এই আশায় তারা এটা করতেছে। আর যদি আওয়ামী লীগ আসে ওই ছাগলের 3 নম্বর কিন্তু বাচ্চা হবে। ভোট সুষ্ঠু হওয়ার জন্য যে প্রয়োজনীয় সংস্কার দরকার, সেটি আসলে এই যে সংস্কার প্রস্তাবের বিষয়গুলো তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপনি জানেন, সেখানে নোট অফ ডিসেন্ট আছে এবং সেটিও কিন্তু ফয়সালা হয়নি। শুনেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা আমি বলি, এটা নিয়ে বিএনপিতে গত এখন মানে আপনার 2014 থেকে শুরু করে বাস্তবতাটা এমন যে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সিদ্ধান্ত নেয়, সেটি তো তাদের বিএনপি যদি মতোই তত্ত্বাবধায়ক করে থেকে সরে নিবে। আসে তাহলে এটা বিএনপি জন্য আত্মঘাতী হবে। তত্ত্বাবধায়ক সরবে না, কিন্তু পদ্ধতিটা যদি তাদের মতো পদ্ধতি করে হয়, এটা তাদের আর আমাদের নাইতে পাই কিছু, পদ্ধতিটা যদি ভালো না হয়। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার এটা তো আইনগতভাবে তো উচ্চ আদালতের মাধ্যমে তো এটা আসছে, এখন এটা সংসদে পাশ হইতে হবে। এখন যদি এখন আবার ওই আগের মতোই করে, যে কে এম হাসান কিনা একবার নাটক করছিল যে আমার লোককে বসামো তোমার লোককে বাদ দেবো, এই যে সিস্টেমটা যদি তারা আবার ওই নাটকটা করে, ভাই 2006 সালেও কিন্তু তারা চিন্তা করছিল এটা বোধহয় কেউ বুঝবে না, একজন লোক তো বাকি নাই বুঝার, সবাই তো বুঝছে। ফল কি হয়েছে? যে একটা ফলটা অনিলেভেন হয়েছে, হয়েছে, হ্যাঁ। এই মুসরা মুসরির ফল এরকমই হয়, মুসরা মুসরির ফল এরকমই হয়। এর আগে কি দেখেন, 91 থেকে 96 একটা অবাধ নির্বাচন হয়েছে, বিএনপি করতে দিছে, আরেক দল আসছে, আবার 2001 তারা চলে গেছে, আবার ওনারা আসছে, তাহলে 5 বছর ক্ষমতার বাইরে থাকে। আর ওই মুসরামুসি করার কারণে 2006 থেকে শুরু করে 26 পর্যন্ত তারা 20 বছর ক্ষমতার বাইরে ছিল। ওই মুসরামুসি করবে, আবার যাবে 20 বছরের জন্য। কিন্তু কাজে বিএনপির আমার মনে হয় না সাথে এবার একটু শিক্ষা যোগ হবে। করে আপনাকে জানতে চাই যে এই পর্যন্ত এই 5 মাসে বিএনপি সরকার যে নিয়োগগুলো দিয়েছে বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন, সেখানে আসলে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গ্রহণযোগ্যতার দিক কতটা বিবেচনায় নিয়েছে? আপনি কোন কোন নিয়োগ কথা বলছেন আমি জানি না, যেগুলোই দিয়েছে, ধরেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হোক, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এগুলো সংস্থা শুনে হোক, এগুলো একটা নীতিমালার মাধ্যমে করা উচিত। একটা নতুন যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে না, তারা সবসময় চেষ্টা করে যে কি পয়েন্টগুলোতে তাদের লোক বসানোর জন্য, তা নাহলে তো সে কাজ করতে পারবে না। তো স্বাভাবিকভাবে এটা হয়, এটা সারা দুনিয়াতে হয়, আমেরিকাতে হয়, এরকমই হয়। কিন্তু নর্মালি একটা নীতিমালা থাকা উচিত এবং সেই নীতিমালার মাধ্যমেই আনা উচিত। তো বিএনপিও কিছু ভুলভ্রান্তি করছে, কিছু কিছু ভালো কাজও করছে। আমার বিবেচনায় বিএনপি এখানে যে মারাত্মক কোনো মানে ব্লান্ডার করে ফেলেছে, মহা অন্যায় করে ফেলেছে এরকম না। বিএনপি যারা মন্ত্রী হয়েছেন তারা মোটামুটি ভালো কাজ করছেন, 2-1টা তো ব্লান্ডার হয়েছে, 2-1 তো বেপরোয়া আচরণ করতেই আছেন, এটা তো আমরা দেখতেছি, অন্তত 2-3 জনের কথা তো বলাই যায়। তো এটাও বিএনপির উচিত হবে, উনি যে 180 দিনের একটা ঘোষণা করছেন, যে আরেক মাস দেখি আমরা 6 মাস পরে উনি কি করেন এটাও দেখতে চাই। ওনাকে তো ওনার যারা ক্যাবিনেটের মেম্বার যারা আছেন তারা তো তারেক রহমানকে ফলো করে না, এটা হলো আরেকটা ট্র্যাজেডি। তারেক রহমান যে কাজগুলি করতে চান, ওনার যে ভদ্রতা, ওনার যে সৌজন্যতা, ওনার যে কালচার, ওনার যে বিভিন্ন রকম মানে পদক্ষেপ, যেগুলো উনি এক্সাম্পল তৈরি করতে চান, সেই এক্সাম্পল তো উনি তৈরি করতে চান ওনার ক্যাবিনেটের মেম্বারদের জন্য। ওনার ক্যাবিনেটের মেম্বাররা তো ওনার এক্সাম্পল ফলো করে না। কেন করে না? তারা তাহলে মনে করে তারেক রহমান কিছু বুঝে না, অথবা তারা মনে করে এই ফলো না করলে কী হবে, সে তো ভদ্রলোক, সে তো আমার প্রতি কোনো অ্যাকশনে যাবে না, এরকম মনে করে। তো আমার ধারণা 6 মাসের মধ্যে উনি বুঝাই দিবেন যে না, উনি কিছু মনে করে, উনি গড় যায় কম কিন্তু বর্ষায় বেশি। মাসুদ ভাই, আমি আপনার কাছে আবার আসবো। সাদাত হোসেন সেলিম, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিরোধী দলের অবস্থান নমনীয় না হলে সাংবিধানিক সংকট
বা রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে কিনা সেটি একটি বিষয়। আগামী নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যদি বিরোধী দল গ্রহণযোগ্য না হয় মানুষের কাছে, সেটি বিএনপির জন্য আবার একটি বিপর্যয় হবে কিনা। দেখুন, এখন ব্যাপারটা হয়েছে কি, আপনার মোটামুটি গত 4 মাসে তো 5 মাসে সরকার পরিচালিত হচ্ছে, তেমন রাজপথে কোনো শক্ত বিরোধী দল নাই, তারপর আওয়ামী লীগ এই আসে এই নাই, সব মধ্যে টকশোর মধ্যে তো একটা আলোচনা থাকতে হবে। তো টকশো আলোচনার মধ্যে একটা হাইপ সবসময় তোলা হচ্ছে যে সাংবিধানিক সংকট সৃষ্টি হইতে পারে, বিরোধী দল একটা মাঠে আন্দোলন করতে পারে, গণ্ডগোল করতে পারে, ব্যাপারটা ওই রকম কোনো কিছু নেই। এবং অনেক কিছু কিন্তু বিষয়বস্তু নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে। আমি আপনাকে বলি, এই যে এখান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন, 30টি রাজনৈতিক দল একমত। এখানে মোট হলো যে 21টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। 21টি পয়েন্টের মধ্যে 2টা পয়েন্টে বিএনপি দ্বিমত পোষণ করছে। পদ্ধতিটি কি হবে? পদ্ধতিগতভাবে 21টা পয়েন্টের মধ্যে 2টা প্রশ্নে বিএনপি দ্বিমত পোষণ করছে, অন্যান্য প্রশ্নে 2-3টা রাজনৈতিক দল 3-4টা রাজনৈতিক দল এইভাবে করছে। এখন এখানে তাইলে 21টা পয়েন্টের মধ্যে 2টা বিএনপি দ্বিমত পোষণ করছে, ধরেন নোট অফ ডিসেন্ট। এখন অলরেডি সুপ্রিম কোর্ট থেকে একটা রায় এসছে, সে রায়ের আলোকে সংসদে বসে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারি। 21টার মধ্যে যদি 19টাই বিএনপি একমত হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ব্যাপকভাবে একমত। পাশাপাশি এখন একটা রায় হয়েছে, রায়ের প্রেক্ষিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমাদের মোটামুটিভাবে 2008-9 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের ব্যাপারে একটা কথা উঠেছিল আওয়ামী লীগ আমলে, তখন আমরা মনে করেছিলাম যে বিচার বিভাগকে এখান থেকে মুক্ত রাখা যায় কিনা। সেই সময়ে অ্যামিকাস কিউরিরা প্রত্যেকে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল, একজন ছাড়া। রাজনৈতিক নেতা মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন, আম্মু হতে আরম্ভ করে যতজন ছিল সবাই ছিল শেখ হাসিনা ছাড়া তত্ত্বাবধায়ক সরকার বসতে। তো এখন তো একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। সংবিধান একটা কমিটি করছে, সংবিধান সংশোধন কমিটি। এই কমিটির মধ্যে বিএনপি ছাড়াও আপনার আরও অন্যান্য ভিন্ন রাজনৈতিক দলকে রাখা হয়েছে, সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে রাখা হয়েছে, সেখানে গণ অধিকার পরিষদে রাখা হয়েছে, গণসংহতি আন্দোলনকে রাখা হয়েছে, জামাতকে এনসিপিকে রাখা হয়েছে। এখন জামাতের এনসিপি যদি না আসে তাহলে তো এরা বসবে, আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, এবং আপনার 201 ভোট পেয়ে যে যদি পায় তাহলে সেটা পাস হবে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রতিষ্ঠিত বিষয় হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে রাজনীতিতে আমরা গত 40-45 বছর পর্যন্ত মাঝখানে 3টা নির্বাচন ছাড়া এটা নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা একটা ঝামেলা ছিলাম, আন্দোলন করতে যে 14তে বিনা ভোটে নির্বাচনে। সংবিধানে আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যারা, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। 154 জন জনগণের বিনা ভোটে নির্বাচিত হওয়ার পরেও রাষ্ট্র পরিচালনা করছে। মারাত্মক ধরনের সাংবিধানিক একটা গলদ, এই গলদের মধ্যে দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছে। 2018 সালে নির্বাচনটাকে একেবারে বলাৎকার করেছে। তারপর 2024 সালে আমি আর ডামি নির্বাচন। তো আগামীতে তো একটা নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এটা আমরা জানি। তো সুতরাং আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, এগুলো জুজুর ভয়ে বলেন, অথবা রাজপথ কাঁপানো বলেন, অথবা এটা নিজের নেতাকর্মীদেরকে আশ্বস্ত রাখার ব্যাপারে বলেন, সব মিলিয়ে তো সব কিছুই ঠিক আছে, ঠিকমতো চলছে। ইতিমধ্যে জনাব তারেক রহমান, যেটা আমার কামাল ভাই বললেন, তারেক রহমান অতীব সাদাসিধা এবং অতীব নমনীয়ভাবে রাষ্ট্র পরিচালনা করছে। তারেক রহমানে কিন্তু নমনীয় হইতে হবে, অত্যন্ত কঠোর হইতে হবে। এই যে এই দিন সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের নেতা বলতেছে যে মাননীয় সংসদ নেতা আপনাকে আরও কঠোর হইতে হবে, আমরাও চাই ওনাকে কিছু কিছু ক্ষেত্রে, অপরাধীর ক্ষেত্রে, অপরাধ দমনের ক্ষেত্রে, রাষ্ট্রকে আরও শৃঙ্খলার মধ্যে আনানোর ক্ষেত্রে ওনাকে অবশ্যই কঠোর হইতে হবে। ব্যক্তিগত জীবনে তিনি নমনীয়, ব্যক্তিগত জীবনে তিনি আপনার অত্যন্ত শালীন, ব্যক্তিগত জীবনে তিনি আপনার মানুষের সাথে ভালো আচরণ করেন। এগুলো তো ওনার ব্যক্তিগত জীবনটাকে উনি আমাদের বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আশা করি সম্ভব হবে। তবে জনাব তারেক রহমান যে গতিতে চলছেন সেই গতিতে অনেক আমলা তার সহকর্মীরা চলছেন, অনেকে নতুন নবীন এবং প্রবীণদেরকে মিলিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমলাতন্ত্রে যে একটা জটিলতা আছে, আমলাতন্ত্র যে সবসময় যেটা গণবিরোধী ভূমিকা, এইটাকে আপনার গণমুখী ভূমিকা যদি আমরা মোটামুটিভাবে আনতে পারি, আমি বলতেছি না শতভাগ, কারণ আমলারা
আমাদের ট্রেনিংটাই হলো নেগেটিভ না দিয়ে, আপনার যে কোনো ফাইল আসলে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সিদ্ধান্তকে বিলম্বিত করা, সিদ্ধান্তকে প্রলম্বিত করা, সিদ্ধান্তের ব্যাপারে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে এটাকে আপনার ফ্রিজিং করা, এগুলো হলো যে আমলাতন্ত্রের কাজ। সেখান থেকে সেই আমলাতন্ত্রকে গণমুখী করতে, আপনার নির্বাচন ইশতেহার বাস্তবায়ন করার জন্য আমলাতন্ত্রটাকে আরও বেশি গতিশীল করতে, এগুলো আমাদের করতে হবে। আমরা এগুলো করব, আমরা করব না সেটা না। আমরা কিন্তু ওই যে 18 বা 24 সংসদস্য না, ওই যাদেরকে থানাতে গেলে পুলিশে সালাম দিত না, যাদেরকে পিয়নে দাম দিত না, লিফটম্যানরা যাদেরকে আপনার লিফটে উঠানোর সময় আপনার গালি দিয়ে উঠাইতো মনে মনে, আমরা তো আর ওই সংসদ সদস্য না। আমাদের কথা বলার অধিকার আছে। আমরা সংসদীয় কমিটিতে আমাদের অনেক সদস্য রীতিমতো মন্ত্রীদেরকে জেরা করে, কথা বলে। আমরা পিপিএন নিয়ে কথা বলতেছি, এই যে আপনার পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের মাধ্যমে ঠিকাদার নিয়োগের যে কিম্বুৎকিমাকার পদ্ধতি ডক্টর ইউনূস সাহেব করে গেছেন, ঠিকাদারকে খুঁজে পাওয়া যায় না, 1 বেচা 2 বেচা 3 বেচা দিয়ে কাজগুলোকে প্রলম্বিত করতেছে, উন্নয়নের কাজ থমকে গেছে। এগুলো নিয়ে সংসদের বাইরে আমরা আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে আমরা কথা বলি। এবং যেহেতু আমরা পোড় খাওয়া রাজনীতিবিদ, এখন 17 বছরের আন্দোলন সংগ্রামে আমরা আমাদের আপনার এক্সটেনশন লাইফে এসে এই বয়সে নির্বাচিত হয়েছি, আমরা অবশ্যই আমাদের সংসদীয় কমিটিতে আমরা আমাদের যেই কথাগুলো বলা দরকার সে কথাগুলো বলবো। এবং আমাদের নেতা তো আমাদের কথা শুনতে চায়, তিনি আহ্বান জানায় যে কথা বলেন, মন্ত্রীদেরকে প্রশ্ন করেন, জানতে চান, উনি উৎসাহিত করে এবং উনি আমাদের সাথে মানে খোলামেলা আলোচনা করে। আমাদেরকে বলে আরও শিখতে হবে, আরও শক্ত হইতে হবে, আবার মানুষের কাছে যেতে হবে। আমরা সবাই প্রায় বলি, আমাদের অনেক মন্ত্রী তো বলতেছে যে আমাদের ঘুমনিতে হারাম হয়ে গেছে, আমরা তটস্থ থাকি এই ব্যাপারে। তো এইটা যদি চলমান থাকে, বাস্তবতা হচ্ছে ক্ষমতা তো কেউ ছাড়তে চায় না। এটি একটি ক্ষমতা ছেড়ে বিরোধী দলে যাওয়া, জনগণের কাতারে যাওয়া, এটা আমরা শুধু মুখেই শুনি। যখন এই নির্বাচনের সুবিধাটা আসে তখন না ভাই আমাকে একটা কথা বলেন, না 17 বছরের আন্দোলনের পরে এই সংসদ গঠিত হওয়ার পরে জনগণের রায়ে 5 মাসের মাথায় আপনি এই মন্তব্য করে বসলে ক্ষমতা কেউ ছাড়তে চায় না, ক্ষমতা ছাড়তে চায় না, এরকম কোনো উদাহরণ কি এই সরকার এখনো পায়নি? এত তাড়াতাড়ি মানে এত সামনের প্রশ্ন আপনি এত তাড়াতাড়ি করতেছেন কেন? মানুষকে মানে কনফিউজ করে তো লাভ নাই, দর্শককে কনফিউজ করে লাভ নাই, দর্শকের মনের মধ্যে একটা কুচিন্তা ঢুকিয়ে দিয়ে লাভ নাই, দর্শককে একটা সন্দেহ প্রবণতার মধ্যে এনে লাভ নাই। আমি ওইটা বলছি না, আমি বলছি যে বিগত দিনের ট্র্যাডিশনটা কি ছিল তেমনই রয়েছে কিনা, এখন পরিবর্তনের কি বিগত দিনে আপনি 91, 96 এবং 2001-এর 3টা নির্বাচনে আপনি দেখেন নাই যে দল ক্ষমতা ছিল সে দল ক্ষমতা আসতে পারে নাই, পদ্ধতিতে তো সেরকম ছিল। তো ওই ভবিষ্যতে ওই একই পদ্ধতিতে আসতেছে। আপনার ক্ষমতা আসার পরে শেখ হাসিনা মনে করছে যে কিয়ামতের পরে শেখ হাসিনা ক্ষমতা থাকবে। বিশেষ করে আওয়ামী লীগের নেতা, ওরা তো এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ফ্যানাটিক সংগঠন। এই রাজনৈতিক দলের যারা করে এদের মাথার মধ্যে কোনো বিচার বুদ্ধি নাই। আজকে আপনার দেখেন গতকালকে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে মানে শেখ হাসিনার বারবার অনুরোধের প্রেক্ষিতে তারা শেখ হাসিনা সেখানে অবতরণ করতে দিয়েছে। আপনার আওয়ামী লীগের কেউ বলে শেখ হাসিনাকে টুঙ্গি ভাড়া নিয়ে যাওয়ার কথা বলছে, শেখ হাসিনাকে বলছে বাকওয়াস, মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড। এগুলো ছাড়া আওয়ামী লীগ কেউ কোনো সুস্থ লোক আওয়ামী লীগ করতে পারে না। 2 তারিখে মেসেজ দিছে তার সমস্ত আত্মীয়স্বজনকে যে দ্রুত দেশ ত্যাগ করো। আর এখন শেখ হাসিনা সেখান থেকে আসবে আর সব বাগবাগুম করতেছে, আর আমরা সবাই আঙুল চুষবো শেখ হাসিনা আসলে। পাখির মতো এইভাবে গুলি করে মারছে, যে কাজ আমরা 5 তারিখে সম্পন্ন করতে পারি নাই, সে কাজ যদি আমরা এখন ডাক দিই সম্পন্ন করার জন্য মোটামুটি 48 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং এখানে লাভটা কী হচ্ছে জানেন? লাভটা হচ্ছে যে আওয়ামী লীগের আপনার ওই হাসানাত আবদুল্লাহ, সে বোম্বেতে একদম বিলাসবহুল জীবনযাপন করছে, তার ছেলে সাদেক আবদুল্লাহ আমেরিকাতে বিলাসবহুল জীবনযাপন করছে। আপনার জাভেদ যে কৃষিমন্ত্রী মন্ত্রী ভূমিমন্ত্রী, তাকে দেখছেন যে একটা ব্র্যান্ড শপ তার ঘর থেকে বের হয়েছে। আর এখানে এখন জেলে যায় কে? একেবারেই নিরীহ, একদম মানে রিক্সাওয়ালা, একদম ঠেলা গাড়িওয়ালা, একদম প্রান্তিক পর্যায়ে কৃষক। ওরা 10 জনে মিছিল করে, 200 জন জেলে যায়, আপনার কিছু টাকা পয়সা খরচ হয়, মাঠ ছয়েক পরে আবার বাইরে হয়, আবার আরেকদিন তাদের খাইট জায়গায় মিছিল করার জন্য 30 জনে মিছিল করে, 300 জন জেলে যায়। আওয়ামী লীগ পরিণতি এরকমই হবে। পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশেষ উন্নতি না হওয়া দুটিই হতে পারে। সেই পরিবর্তনের জায়গায় মানুষের আশার জায়গায় হতাশাটা বাড়ছে কিনা?
কোন সরকারি যাত্রা? এই বিএনপি এই সরকার। বিএনপি সরকারের যাত্রা আমরা আগের দেখেন, অংশটা বাড়িলাম BNP সরকারের সবাই বলছিল যে যে যাত্রাটা, নির্বাচিত সরকার আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং বিএনপি সবকিছুতে সরকারের যাত্রাটা এক হলো ধরনের আপনার 5 স্বস্তি বছরের আসবে। যাত্রা। কিন্তু তো আমরা আরো অনেক কিছু দেখলে খুশি হইতাম, হয়তো আমাদের প্রত্যাশা সবটা মিটে নাই, কিন্তু 5 মাসেই এসে কিন্তু আপনি চট করে বলে দিতে পারবেন না যে আমি হতাশ হয়ে গেছি। কিছু কিছু জায়গায় তো তারা কিছু ভালো কাজ করছে অথবা চেষ্টা করছে, 5 মাসে তো কিছু আপনি দেখবেন না। 6 মাসে যে নিয়ে তারেক রহমান সাহেব দেখতে চেয়েছেন, আমরা 5 মাসে দেখতে পাবো। উনি তো ভেতর থেকে দেখবেন, আমরা তো বাইরে থেকে দেখব। এখন আমাদের কিছু কিছু ব্যাপার আছে, যেমন সাধারণ মানুষের বলি, যেমন আওয়ামী লীগ সরকারের পর, আওয়ামী লীগ তো একটা খুব খারাপ সরকার ছিল, এটা তো সবাই জানে, সবাই মানে, না মানলে তারা বিদায় করলো কেন? তারা তো জনগণই বিদায় করছে। তো আওয়ামী লীগ সরকারের পর আসে নিয়ে আসলো ইউনূস সরকার, তারা কি খুব ভালো করতে পারছিল? না। বলেন আপনি। আওয়ামী লীগের সেখানে সময় আরো বাক স্বাধীনতা অস্থিরতা ছিল না, বেড়েছিল, হ্যাঁ। ইউনূস সাহেবের সময় ছিল। আওয়ামী লীগের সময় জবরদখল হইতো, ইউনূস সাহেবের সময় হয় নাই? হয়েছে, বলেন আপনি। মব হয়েছে, মব মানুষের- হয় নাই? মব আওয়ামী লীগের সময় গুম হইতো, ওনারা মব করছে। গুম তো লুকায় চুকায় করে, এটা তো প্রকাশ্যে করছে। কিন্তু মব কি এখন বন্ধ হয়েছে? আচ্ছা, মব এখন কমছে, বাট মব বন্ধ হয় নাই। এখন এই জায়গাটা হলো কি, দেখেন বিএনপি যেটা করতেছে, বিএনপিও কিন্তু ওই ধারাবাহিকতার মধ্যে আছে। ওই এইগুলি যেমন বিএনপির অনেকগুলি কাজ যেটা আমি পার্সোনালি পছন্দ করি না, যেমন ধরেন ওনারা এই যে জুলাই সনদ মনদ দিয়ে মোটামুটি কালক্ষেপণ করতেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে। আপনি তো 2টা অধিবেশন শেষ হয়ে গেল আপনারা কিন্তু আগের সিস্টেমেই চলতেছেন। কতগুলো জিনিস আপনারা বন্ধ করছেন। এই যে বিচার বিভাগের যে আপনার আলাদা সচিবালয়, ওইটা ওই গভর্নমেন্ট করছিল, ওটা আপনি বাতিল করে দিলেন। যে কি বলেন, আমি এটা ভালো কিছু করবো। এর চেয়ে তো ভালো কিছু করবেন তো করেন না কে? না করে আপনি যেটা বাতিল করে দিলেন, তখন কোনটা থাকলো? হাসিনাটা থাকলো। আগের বিচার system বিভাগ নিয়ে হাসিনা যা করছিল ওটা রাখছেন আপনি। তো বিচার বিভাগ নিয়ে ভাই হাসিনার পরে অন্তর্বর্তীকালীন সরকার কিছু তো ভালো করছিল, ওটা আপনি বাদ দিলেন কেন? দুদক নিয়ে দেখেন, দুদক আপনি কি করলেন? আইসে নিয়ে কয়েকদিন পরে দুদকের সবাই একসঙ্গে পদত্যাগ করলো। পদত্যাগ করে বুঝাই গেলো, তারা বলার পদত্যাগ করার সময় যে কথাটা বললো, ওখান থেকে বুঝাই গেলো যে সরকার চাইছে আপনি পদত্যাগ করেন, করছেন। আপনি দুদক গঠন করেন না কেন? 5টা মাস তো চলে গেছে, আপনি 5 মাসে দুদকের কমিশন করতে পারেন না। কি কারণে পারেন না? লোক পাচ্ছেন না। তো লোক পাচ্ছেন না, তো ওগুলি বিদায় করলেন কেন? ওগুলি কি হাসিনা আমলের? তো হাসিনা আমলের না, বিদায় করলেন কেন? এগুলো কিন্তু বেসিক পয়েন্ট। আপনার কিছু মন্ত্রী, কিছু প্রতিমন্ত্রী বেপরোয়া আচরণ করতেছে, এবং সেই আচরণের মাধ্যমে বদনামটা কিন্তু হচ্ছে তারেক রহমানের বা বিএনপি সরকারের। হ্যাঁ, বিএনপি গভর্নমেন্ট। আমি তারেক রহমানই বলবো, কারণ আমরা ওনার দিকে তাকাই থাকি। বদনাম হচ্ছে ওনার, সুবিধা নিচ্ছে আরেকজন। তো এই লোকগুলি আপনি বিদায় করেন না।